দর্শক আমন্ত্রণ যমুনার শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে নির্বাচনের শেষ ধাপের প্রচারণা তুঙ্গে, ভোটার আকর্ষণে মাঠ চষে বেড়াচ্ছেন মোদি মমতা, সবার চোখ মুসলিমদের দিকে। হরমুজ প্রণালী চালু সহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের চূড়ান্ত রেড লাইন জানিয়েছে তেহরান। সশস্ত্র গোষ্ঠীর সিরিজ হামলায় বিপর্যস্ত আফ্রিকার দেশ মালি, সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা নিহত। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির আগ মুহূর্তে তুঙ্গে প্রচারণা, মিছিল আর সমাবেশে সরগরম শহর থেকে শহরতলি। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত হেভি ওয়েটরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী নেতা রাহুল গান্ধী থেকে আসাউদ্দিন ওয়াইসি কিংবা নওশাদ সিদ্দিকী, সবার চোখ মুসলিম ভোটারদের দিকে। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটাভুটির বাকি মাত্র দুদিন। জমজমাট রাজনৈতিক প্রচারণায় মুখরিত গোটা রাজ্য। শেষ মুহূর্তগুলোয় হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারণা দেখছে পশ্চিমবঙ্গবাসী। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। বসে নেই বিজেপির তারকা কর্মীরাও। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গের গদিতে বসার স্বপ্ন দেখছে তারা। এবার প্রয়োজন 200-এর বেশি বিধানসভা আসন জয়। প্রথম ধাপের নির্বাচনে শতাধিক আসন পাবে বিজেপি, এমন দাবি মোদী অমিত শাহের। আত্মবিশ্বাসী দিদি মমতা ব্যানার্জিও। দাবি 4 মে ফলাফল ঘোষণার পর চতুর্থবারের মতো সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। পথে পথে ঘুরে চলছে রাজ্যের ক্ষমতাসীন দলের প্রচারণা। দিন কি রাত, ঢাক ঢোল বাদ্য বাজনায় মুখরিত অলিগলি। কংগ্রেসের হাত ধরুন, বিধান রায়ের বাংলা গড়ুন, এই স্লোগান নিয়ে মাঠে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর দাবি, ধর্মীয় রাজনীতির মেরুকরণের মাধ্যমে ভোট বাক্স দখল করতে চায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেস প্রার্থীকে জয়ী করার মধ্য দিয়ে বাংলার মানুষকে অন্যায়, অত্যাচার, শোষণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান রাহুলের। পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু, ওয়াকফা সম্পত্তি কেলেঙ্কারির বিচার সহ একাধিক বিষয়কে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত এআইএমইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকীও। मुस्लिम समाज का एक्सप्लॉयटेशन हो रहा है, सिर्फ वोट लिया जा रहा है, उनका डेवलपमेंट नहीं किया जा रहा। মোদী কিংবা অমিত শাহ, রাহুল গান্ধী কিংবা মমতা ব্যানার্জি, আসাউদ্দিন ওয়াইসি থেকে নওশাদ সিদ্দিকী, নির্বাচনী বৈতরণী পার হতে সবার ভরসায় সংখ্যালঘু মুসলিমরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। যাচ্ছি সুকান্তের কাছে। সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, দ্বিতীয় দফার ভোটের তো আর মাত্র একদিন বাকি। এই যে নিরাপত্তা পরিস্থিতি, সেটি কেমন দেখছেন? ঘাসফুল না পদ্মফুল? এই দফার আগে কি আভাস মিলছে? দেখুন, 24 ঘন্টা পরেই কিন্তু নির্বাচন পশ্চিমবঙ্গের 142টি আসনে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা ডিসিআরসি। এখান থেকে ইভিএম মেশিন ডিস্ট্রিবিউট করা হবে। বিভিন্ন যে বিধানসভা রয়েছে তাদের এই যে ইভিএম গুলো এই কাউন্টার থেকেই দেওয়া হবে। এর পাশে রয়েছে কিন্তু এই টোটাল চত্বরটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। পেছনেই আছে আমার স্ট্রং রুম। নির্বাচন হওয়ার পরে ইভিএম মেশিন গুলো এখানেই রাখা হবে। এমনটি কিন্তু গোটা যে 142টা যে কেন্দ্র রয়েছে বিধানসভা, সেখানে একই ব্যবস্থা করা হয়েছে। গতকাল রাত থেকে
কিন্তু সহিংসতার খবর কিন্তু এসেছে। কিছুক্ষণ আগে তৃণমূল সাংসদ মিতালি বাগ তার গাড়িতে আক্রমণ হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা উদ্বেগের মধ্যে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার কারণ তার কাছে একটা বড় চ্যালেঞ্জ, দ্বিতীয় দফার কলকাতা শহর, শহরতলি এবং দক্ষিণবঙ্গের যে 142টি আসন রয়েছে সেটাকে সহিংসতা মুক্ত নির্বাচন করতে হবে। সেই চ্যালেঞ্জকে কতটা তিনি সাফল্য লাভ করতে পারে এবং সহিংস মুক্ত নির্বাচন করতে পারে, কোনো প্রাণহানি হবে না, জানমাল ক্ষতি হবে না, সেই দিকে কিন্তু তাকিয়ে এবং পাখির চোখ করে ইতিমধ্যে আজকে সকাল থেকে রাত সন্ধ্যে পর্যন্ত আজকেই নির্বাচনের প্রচার শেষ এবং তারপরে আর কোনো রেজাল্ট প্রচার করা যাবে না। পাশাপাশি বেশ কিছু সরকারি নিয়ম কিন্তু আরোপ করেছে নির্বাচন কমিশন, যেমন মোটর বাইক চালানো যাবে না, কোনো প্রকাশ্যে মিটিং মিছিল করা যাবে না, টাকা বিলি বা ভোটারকে কেনার কোনো প্রক্রিয়া করা যাবে না, এমনটাও কিন্তু নির্দেশিকায় জারি করা হয়েছে। এখন দেখার যে আগামী 29 তারিখ নির্বাচন কতটা শান্তিপূর্ণ এবং অবাধ হয়। সুগন্ধ, আপনাকে অনেক ধন্যবাদ। ভারতে ভাঙনের মুখে একসময়কার জনপ্রিয় রাজনৈতিক দল আম আদমি পার্টি। আলোচিত মুখ রাঘব চাড্ডা সহ রাজ্যসভার 2/3 সদস্যের বিজেপিতে যোগদানের পর অস্থিরতা বাড়ছে দলটিতে। পার্লামেন্টের রাজ্য প্রতিনিধিত্ব কমে যাওয়ায় আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও দেখা দিয়েছে আম আদমি পার্টির ভরাডুবির শঙ্কা। এমন অবস্থায় দলটির আরও 28 বিধায়কের দল ত্যাগের গুঞ্জন উঠেছে। দুর্নীতি বিরোধী অবস্থান আর রাজনীতির গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে 2012 সালে ভারতে অভিষেক হয় আম আদমি পার্টির। 1 বছর পরই দিল্লির বিধানসভা নির্বাচনে পায় অভাবনীয় সাফল্য। প্রথমবারই 70টির মধ্যে 28 আসনে জয়লাভ করে দলটি। কংগ্রেসের সাথে মিলে গঠন করে সরকারও। পরে তা ভেঙে গেলেও 2015 সালে একাই 70 আসনের 67টিতেই বিজয় কেতন ওড়ায় আম আদমি পার্টি। 2020 সালেও 62 আসনে জয় পেয়ে ভূমিধ্বস বিজয় অর্জন করে এই দল। হালের সেই জনপ্রিয় অরবিন্দ কেজরিওয়ালের দলটিকে এখন যেতে হচ্ছে খারাপ সময়ের মধ্য দিয়ে। পার্টির পরিচিত মুখ রাঘব চাড্ডা যখন যোগ দিচ্ছেন বিজেপিতে, সেই সুরে সুর মিলিয়েছে দলটির রাজ্যসভার আরও 6 সদস্য। সব মিলিয়ে রাজ্যসভার সাংসদের 2/3 এখন দলবদলের হাওয়ায় গা ভাসিয়েছেন। এমন অবস্থায় সাংগঠনিকভাবে অনেকটা শূন্য আম আদমি পার্টি। সংখ্যার অঙ্কে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ 10 জন, যা কমে দাঁড়াচ্ছে মাত্র 3-এ। এর মধ্যে পাঞ্জাব থেকে নির্বাচিত সাংসদের সংখ্যাই বেশি, তাই আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এর সরাসরি প্রভাব পড়তে পারে। এছাড়াও রাজ্যের সাংগঠনিক শক্তি ও রাজ্যসভায় আম আদমি পার্টির প্রতিনিধিত্ব করার জন্য 2-3 জনের বেশি সাংসদ অবশিষ্ট থাকবেন না। ফলে পাঞ্জাবে দলটির আরও কিছু শক্তি ক্ষয় হতে পারে। আম আদমি পার্টির গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, কেন এমন লোকদের নির্বাচিত করা হয়েছিল এবং কিভাবে তারা চলে যাচ্ছে। এটি একটি গুরুতর বিষয়। এর প্রভাব পাঞ্জাবে পড়বে, কারণ পাঞ্জাবেই এএপি সরকার রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে গণতন্ত্রের কি হবে? এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া উচিত নয়। স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক দল পরিবর্তন করা ঠিক কাজ নয়। সংবিধানে এর উল্লেখ নেই। আমাদের সংবিধান সর্বোচ্চ। আমাদের দেশ সংবিধানের ভিত্তিতেই চলে। এমন পরিস্থিতির মাঝেই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে আম আদমি পার্টির অন্তর্কন্দলের। হরিয়ানায় প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ দাবি করেছেন, একযোগে দলটির 28 বিধায়ক আম আদমি পার্টি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনা সত্যি হলে বড় ধরনের বিপাকে পড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। এর আগে দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ সতিন্দর জৈন, মানিশ সিসোদিয়া ও সঞ্জয় সিং এর মতো শীর্ষ নেতাদের মামলা দিয়ে হয়রানি করে আম আদমি পার্টিকে ভাঙার চেষ্টা করা হয়। অনিক রহমান, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারণাকালে পূজা করতে দোকান থেকে পদ্মফুল কিনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার পশ্চিমবঙ্গের ঠনঠনিয়ার কালী মন্দির থেকে 300 রুপি মূল্যের পদ্মসহ ফুলের একটি ঝুড়ি কেনেন তিনি। ফুল কেনার এই ভিডিও বিজেপির অফিসিয়াল এক্স পেজ থেকে প্রকাশ করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমগুলোতে। এতে ফুল বিক্রেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ফুলের তোড়া তৈরি করতে দেখা যায়। বিধানসভা নির্বাচনে প্রচারণা চালাতে গেল কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে অবস্থান করছেন নরেন্দ্র মোদী। এর আগে রাস্তার পাশের এক দোকান থেকে 10 রুপির ঝালমুড়ি কিনে খান ভারতের প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালী আবার চালু সহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। নিজেদের শর্ত ও অবস্থান পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দিয়েছে
ওয়াশিংটনের কাছে। রোববার হরমুজ প্রণালীর নিরাপত্তা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইসলামাবাদে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানা যায়নি এখনো। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে নানা অনিশ্চয়তা নাটকীয়তার পর শেষমেশ আর মুখোমুখি হয়নি দুপক্ষ। তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের আহ্বানে ইসলামাবাদ গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এক দফা আলোচনার পর ওমান থেকে ঘুরে রোববার আবার পাকিস্তানে যান আরাগচি। তুলে ধরেন যুদ্ধবন্ধে তেহরানের নতুন প্রস্তাব। নিজেদের অবস্থান আর শর্তাবলীর তালিকা পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের কাছে। নতুন প্রস্তাবে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখা, সেখানে নতুন আইনি কাঠামো কার্যকর, যুদ্ধকালীন ক্ষতিপূরণের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চয়তা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়। নিজেদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার একটি তালিকাও পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন ইরান। ইসলামাবাদ সফর ফলপ্রসূ ছিল বলে জানান আরাগচি। ইসলামাবাদে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন শর্তে আলোচনা এগোতে পারে সে বিষয়ে পর্যালোচনা হয়েছে। ইরানের নতুন প্রস্তাব নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের প্রতিনিধি না পাঠালেও যোগাযোগের পথ খোলা রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পাকিস্তান থেকে রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার স্থানীয় সময় ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন তিনি। সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন আরাগচি। চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক মিত্রদের সাথে সমন্বয়ের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে তার এই সফরকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান সংঘাতময় পরিস্থিতির পাশাপাশি মস্কোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক ইস্যুতে হবে আলোচনা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত থাকবেন এই বৈঠকে। এর আগে ওমান থেকে আবারও পাকিস্তানে যান আরাগচি। একদিনের মাথায় দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফরের সময়সীমা ছিল মাত্র কয়েক ঘন্টা। বৈঠক করেছেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। মধ্যস্থতাকারী দেশটির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে লিখিত বার্তা পাঠিয়েছে ইরান। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের একটি কাঠামো তুলে ধরা হয়েছে সেখানে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববারের হামলায় প্রাণ গেছে 2 শিশুসহ কমপক্ষে 14 জনের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 16 এপ্রিল লেবানিজ সরকারের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা একদিনও মেনে চলেনি তেল আবিব। উল্টো বাড়িয়েছে হামলার তীব্রতা। হিজবুল্লার বিরুদ্ধে অভিযানের নামে মাইলের পর মাইল এলাকা থেকে উচ্ছেদের নির্দেশ দিচ্ছে বাসিন্দাদের। বাস্তুচ্যুত লাখো মানুষ। রোববার নতুন করে লিতানি নদী তীরবর্তী আরও 7টি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ। সীমান্ত এলাকায় সেনার সমাবেশও বাড়িয়েছে ইসরায়েল। লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক পাল্টা হামলা দাবি করেছে হিজবুল্লাহ। গত 2 মার্চ থেকে চলমান তেল আবিবের হামলায় দেশটিতে প্রাণহানির শিকার প্রায় 2,500 মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুক হামলার পর থেকে আলোচনায় তার নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের অন্যতম ক্ষমতাধর পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন। কেমন সেই নিরাপত্তা বলয়, ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক নেতা। এমন ক্ষমতাধর অবস্থানে তাকে ঘিরে কী ধরনের কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা বলয় থাকে তা বরাবরই সাধারণ মানুষের কৌতূহলের বিষয়। শনিবার রাতে ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে হামলার ঘটনার পর আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে কঠোর ও জটিল নিরাপত্তা কাঠামোগুলোর একটি এই সিকিউরিটি সিস্টেম। এর দায়িত্বে থাকে মূলত ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে থাকে নিখুঁত পরিকল্পনা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তা বাস্তবায়ন করে বিশেষায়িত একাধিক বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বলয়ের প্রথম স্তরে থাকেন সিক্রেট সার্ভিসের বিশেষ এজেন্টরা, যারা সবসময় প্রেসিডেন্টের আশেপাশে অবস্থান করেন। হুমকি শনাক্ত করা, জরুরি পরিস্থিতি সামাল দেয়া এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার মতো কাজ করে থাকেন তারা। এর বাইরে দ্বিতীয় স্তরে থাকে আরেকটি সিকিউরিটি টিম। ভেন্যু নিরাপদ রাখা, জনসমাগম পর্যবেক্ষণ করা এবং সার্বক্ষণিক নজরদারি চালানোর মতো কাজ করে থাকে দলটি। এছাড়া জনসভা বা সফরের সময় প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষার কাজে যোগ দেয় এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত সিসিটিভি ক্যামেরা, মোশন সেন্সর এবং ফেস রিকগনিশন টেকনোলজির মাধ্যমে সবসময় নজরদারিতে রাখা হয় প্রেসিডেন্টের আশপাশের এলাকা। অননুমোদিত ড্রোন কিংবা ইলেকট্রনিক গোয়েন্দা যন্ত্রের মতো হুমকি শনাক্ত করতে ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি। মার্কিন বাহিনীর কমান্ডার ইন চিফ চলাফেরাও করেন বিশেষ ধরনের গাড়িতে। বুলেট প্রুফ কাচ ও বহুস্তরীয় সুরক্ষা বর্মে মোড়ানো এই যানে থাকে জরুরি চিকিৎসা সরঞ্জাম। প্রেসিডেন্ট বিদেশ সফরে গেলে থাকেন আরও কঠোর নিরাপত্তা বলয়ে। সফরের অনেক আগেই সম্ভাব্য রুট, থাকার জায়গা এবং অনুষ্ঠানস্থল পরিদর্শন করে ঝুঁকি মূল্যায়ন করে তার সিকিউরিটি টিম। নিরাপত্তার আওতায় আনা হয় যাতায়াতের প্রতিটি পথ, নিয়ন্ত্রণে রাখা হয় প্রবেশপথগুলো। আর আকাশে তার সুরক্ষার কাজে নিয়োজিত থাকে মার্কিন বিমান বাহিনী। এছাড়া তার ব্যবহৃত বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানেরও রয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির সময় মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে, তবে সেগুলো বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত নয়। বিবৃতিতে এমনটিই জানিয়েছে হিলসবোরো কাউন্টি পুলিশ। এতে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এর অবস্থান। তবে উদ্ধার করা দেহাবশেষের পরিচয় শনাক্তে সময় লাগবে বলে জানানো হয়। এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ড নিয়ে আদালতে শুনানি হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে ২৭ বছর বয়সী লিমনকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়, লিমনের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা তার পিঠের নিচের অংশ থেকে লিভার ভেদ করেছিল। এই হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম সালে আবু গরবের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে আবারও অস্থিতিশীল আফ্রিকার দেশ মালি। আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। এর মধ্যে উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কিদাল দখলে নিয়েছে তারা। অগ্রসর হচ্ছে রাজধানী বামাকোর দিকে। আল কায়দা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চলছে সরকারি বাহিনীর মুহুর্মুহু আক্রমণ। গেল কয়েকদিন ধরে আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে শক্তি বৃদ্ধি করে আসছিল জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীরা। হামলা চালায় মালির সামরিক বাহিনী এবং রুশপন্থী যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে। দখলে নেয় উত্তরাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কিদালের। ফলে পিছু হটতে বাধ্য হয় সরকারি বাহিনী এবং রুশপন্থী যোদ্ধারা। এরপরই রাজধানী বামাকোর দিকে অগ্রসর হয় তারা। রাজধানীর কাছাকাছি থাকা সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরে হামলা চালায়, যাতে নিহত হন মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়, যাতে নিহত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কামারা। এ সময় আরও কয়েকজন আহত হন। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সামরিক শাসন জারি করা হয় মালিতে। অন্তর্বর্তী সরকার প্রধান হন আসিমি গোয়েতা। তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কামারা। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলো, ক্ষমতা দীর্ঘায়িত করে চলেছেন গোয়েতা। এদিকে জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীদের এই আগ্রাসনের ফলে মালিতে আবারও সন্ত্রাসবাদের উত্থান হতে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা। ইরানের সাথে শান্তি আলোচনায় ব্ল্যাকমেইলিং ও আলটিমেটাম দিয়ে কোনো কাজ হবে না, এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কূটনীতিক বলেন, পেশি প্রদর্শন, সামরিক শক্তি প্রয়োগ ও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেখিয়ে আলোচনা চালিয়ে নিতে অভ্যস্ত যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরানের সাথে এসব উপায়ে সুবিধা করা যাবে না বলে জানান। কূটনৈতিক সমাধানের পথে এগুতে চাইলে হুমকি ধামকি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো পন্থা হবে, এমন পরামর্শ দেন মিখাইল। যুক্তরাষ্ট্রকে ৩টি আচরণ, ব্ল্যাকমেইলিং, আলটিমেটাম ও ডেডলাইন ত্যাগের উপদেশও দেন তিনি। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট।
মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ৩ জন নিহত হয়েছেন। বিবৃতিতে জানানো হয়, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে এই অভিযান চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের পাচারের উদ্দেশ্যে এসব মাদক নেওয়া হচ্ছিল। অভিযানে নিহতদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয়। নৌযানটির সুনির্দিষ্ট অবস্থান, নিহতদের পরিচয় বা ব্যবহৃত নৌযানের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কলম্বিয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। শনিবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় কাউকা অঞ্চলের একটি মহাসড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হন আরও ৩৮ জন। এদের মধ্যে ৫ শিশুও ছিল। কর্তৃপক্ষের দাবি, গেরিলা গোষ্ঠী ফর্ক এই হামলা চালিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে তারা বলে অভিযোগ করে সরকার। হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের ধরতে মোটা অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে কলম্বিয়া প্রশাসন। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।